আজকের আপনার কথায় নজর দেব বিজেপি সরকারের বেসরকারীকরণ প্রক্রিয়ার দিকে। রাষ্ট্রায়ত্ত সংস্থার অব্যবহৃত জমি বা সম্পত্তি বেচে দেওয়ার পথে হাঁটতে চাইছে সরকার। 4 বছরের মধ্যে তুলতে চাইছে 6 লক্ষ কোটি টাকা। তবে এই বেসরকারীকরণ বা বিলগ্নীকরণ এসব কথা বলতে চাইছে না সরকার, বলছে লিজ দেওয়া হচ্ছে। মানে জাতীয় সড়ক, রেল, বিএসএনএল, এমটিএনএল, বিমানবন্দর, বন্দর থেকে বহু সরকারি খনি তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। তারা 25 থেকে 30 বছরের জন্য তা ব্যবহার করবে, তারপর তা রিনিউ করতে পারে, আবার ফিরিয়েও দিতে পারে। এই প্রক্রিয়াতেই সরকার তুলতে চাইছে 6 লক্ষ কোটি টাকা। কিন্তু কেন এই লিজের পথ? সরকারের মতে ব্যবসা করা সরকারের কাজ নয়, তাতে মদদ দেওয়াই উদ্দেশ্য। এভাবেই তুলতে হবে $2.5 ট্রিলিয়ন। সরকারের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে গতকাল বিভিন্ন দপ্তরের সচিব আর নীতি আয়োগকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুনুন, বিরোধীরা প্রশ্ন তুলতে পারে বলে কি সাফাই দেওয়ার চেষ্টা করছেন নির্মলা সীতারামন। This entire pipeline, national monetization pipeline, is talking about brownfield assets where investment has already been made, where there is a completed asset which is either languishing or which is remaining not fully monetized or which is remaining underutilized. So by bringing in the private participation into this, you're going to be able to monetize it better, and with whatever resource that you're having obtained through the monetization, you're able to put in further investment into infrastructure building. So first of all, for those who have this question in your mind, which means are we selling away the lands? No, this infrastructure national monetization pipeline is talking about brownfield assets which need to be better monetized. 70 বছর ধরে একটা দেশের সম্পত্তি তৈরি হয়েছে, আর 3-4 জন শিল্পপতির কাছে সবকিছু বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধী। তার অভিযোগ, দেশ বিক্রির চক্রান্ত করছে বিজেপি সরকার। শুনুন আজ ঠিক কি বলেছেন রাহুল গান্ধী। कल फाइनेंस मिनिस्टर ने जो भी 70 साल में इस देश की पूंजी बनी थी उसको बेचने का डिसीजन ले लिया है। मतलब प्रधानमंत्री ने सब कुछ बेच दिया। अब मैं ये हिंदुस्तान के युवाओं से कहना चाहता हूं, आपके हाथ से रोजगार छीना, कोरोना में आपकी मदद नहीं की, आपके जो किसान माता पिता हैं उनके लिए 3 स्पेशल कानून बनाए, और आज मैं यहां यह पढ़ना चाहता हूं कि प्रधानमंत्री अपने मित्रों को हिंदुस्तान का क्या क्या बेचकर दे रहे हैं। नेशनल मॉनेटाइजेशन पाइपलाइन, ये आपका भविष्य है। ये जो आपका भविष्य है, इसको बेचा जा रहा है, इन 3-4 उद्योगपतियों को गिफ्ट दी जा रही है। रियलिटी है। কোনো আলোচনা ছাড়াই কেন্দ্র কিভাবে এই পথে হাঁটলো তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। শুনুন আজকে সাংবাদিকদের কাছে কি অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এর প্রতিটি পাতায় যে বিস্তারিত বিবরণ আছে তার থেকে প্রমাণিত হয় যে পারপিচুয়াল লিজ দেওয়া হচ্ছে সরকারি সম্পত্তি বা জনগণের সম্পত্তিকে। পারপিচুয়াল লিজ আমরা আইনের ভাষায় যেটাকে বলি, কোথাও 25 বছরের লিজ, কোথাও 30 বছরের লিজ, এবং তার সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে 25 বছর পরে সেই লিজ আবার রিনিউ করা যাবে। অর্থাৎ টাইম টু টাইম লিজ, যেমন ভাড়াটের লিজ যেমন টাইম টু টাইম রিনিউ হয়, এটাও ঠিক সম্পত্তিগুলো, সরকারি সম্পত্তিগুলো মানুষের সম্পত্তি দিয়ে দেওয়া হচ্ছে প্রাইভেটের হাতে, সেটাও হবে।
ওরা বলবে এটা তো পিপিপি প্রজেক্ট, মনিটাইজেশন 6 লক্ষ কোটি টাকা আমরা জোগাড় করার জন্য ওদেরকে কিছুদিনের জন্য দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় লেখা আছে 25 থেকে 30 বছরের জন্য প্রাথমিকভাবে লিজ দেওয়া হবে এবং সেই লিজগুলো পুনর্নবীকরণ করা হবে আরও 25-30 বছরের জন্য বা তারও বেশি সময়ের জন্য। অর্থাৎ পারপিচুয়াল লিজ যাকে বলে আইনের ভাষায়, অনন্তকাল ধরে লিজগুলো চলবে। তখন আমরাও কেউ জীবিত থাকবো না, যারা এখন করছেন তারাও থাকবেন না। দেশে কি হবে জানি না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মোদ্দা কথা হচ্ছে কোনো সরকারি সম্পদ, জনগণের সম্পদ, প্রাকৃতিক সম্পদ থাকবে না। আপনারা শুনলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বক্তব্য। আপনার কথায় এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর আমরা ফিরে আসব, এই আলোচনাতেই সঙ্গে থাকবেন। সরকারের এই যে লিজ আসলে কিসের ইঙ্গিত, এই নিয়েই শুনবো আপনার কথা। দেখাবো রেল থেকে জাতীয় সড়ক কোথায় কত সম্পত্তি বেসরকারি হাতে যেতে চলেছে। তবে আরো একটা বিরতির পর। চলুন এবার আপনাদের দেখায় কোথায় কত সরকারি সম্পত্তি বেসরকারি হাতে যেতে চলেছে। জাতীয় সড়ক 26,700 কিলোমিটার জাতীয় সড়ক লিজ দেওয়া হবে, আর তা থেকে তোলা হবে 1,60,000 কোটি টাকা। দেশের 400টি রেল স্টেশন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। বেসরকারি দেখভালে যাবে 150টি ট্রেন, তা থেকে তোলা হবে 1,52,000 কোটি টাকা। বেসরকারি হাতে যাচ্ছে পাওয়ার গ্রিডও। 42,300 কিলোমিটার ট্রান্সমিশন লাইন লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বেসরকারি হাতে যাচ্ছে গ্যাস থেকে তেলের পাইপলাইনও। 8,000 কিলোমিটার ন্যাশনাল গ্যাস পাইপলাইন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। লিজ দেওয়া হবে 4,000 কিলোমিটার অয়েল পাইপলাইন। এখান থেকে সরকারের হাতে আসবে 50,000 কোটি টাকা। সরকারি অবহেলায় এরই মধ্যে ঢুকছে বিএসএনএল, এমটিএনএল। এই দুই সংস্থার 14,917টি মোবাইল টাওয়ার বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। লিজ দেওয়া হবে 3 লক্ষ কিলোমিটারের বেশি ফাইবার লাইন। আপনার আমার টাকায় একটা সময় এই ফাইবার লাইন বসানো হয়েছিল, এখন তা তুলে দেওয়া হবে শিল্পপতিদের হাতে। এখান থেকে 35,000 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বেসরকারি হাতে যেতে চলেছে বিমানবন্দর থেকে বন্দর, সব কিছুই। 21টি বিমানবন্দর লিজ দেওয়া হবে, তোলা হবে 21,000 কোটি টাকা। লিজ দেওয়া হবে 31টি বন্দর। খেলাধুলাতেও এই একই পথে হাঁটতে চাইছে সরকার। 2টি স্পোর্টস স্টেডিয়াম তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি গেস্ট হাউসগুলিকেও। এখান থেকে তোলা হবে 28,900 কোটি টাকা। আজই 8টি আইটিডিসি হোটেল বেচে দেওয়ায় শিলমোহর পড়ে গেছে। বিক্রি করে দেওয়া হচ্ছে অশোকা, সম্রাটের মতন ঐতিহ্যশালী হোটেলগুলিকেও। ফলে কি বুঝছেন? শুনবো আপনার কথা। শোনাবো এই লিজের মধ্যে বাংলার কোন কোন জাতীয় সড়ক পড়ছে, কি বলছেন সুখেন্দু শেখর রায়, শুনবো। তবে একটা বিরতির পর। জাতীয় সড়ক লিজ দেওয়া মানেই বসবে টোল ট্যাক্স, আর ঘন ঘন পকেট কাটা যাবে আমার আপনার। এ বিষয় সম্পর্কে সুখেন্দু শেখর রায় তিনি ঠিক কি বলেছেন, আসুন আপনাদের শোনাবো। পশ্চিমবাংলার বেশ কয়েকটি রাস্তা আছে, সড়ক আছে। পালশিট ডানকুনি সড়ক, পানাগড় পালশিট সড়ক, পূর্ণিয়া ডালখোলা, যেটা বিহার এবং পশ্চিমবাংলার মধ্যে, সে পূর্ণিয়া ডালখোলা সড়ক, ডালখোলা ইসলামপুর সড়ক এবং ইসলামপুর সোনারপুর ঘোষপুকুর সড়ক, সালসালা বাড়ি টু ওয়েস্ট বেঙ্গল আসাম বর্ডার, আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডার পর্যন্ত সালসাবাড়ি থেকে যে সড়ক আছে সেটাও। প্রথম যেটি পালশিট ডানকুনি সড়ক হচ্ছে 64 কিলোমিটার, পানাগড় পালশিট সড়ক হচ্ছে 67 কিলোমিটার, পূর্ণিয়া ডালখোলা হচ্ছে 36 কিলোমিটার,
ডালখোলা ইসলামপুর 88 কিলোমিটার, ইসলামপুর সোনাপুর ঘোষপুকুর সড়ক 44 কিলোমিটার এবং সালসারা বাড়ি থেকে আসাম বর্ডার পর্যন্ত 26.5 কিলোমিটার। এই রাস্তাগুলো বেসরকারি হাতে চলে যাবে, তারা ঠিক করবে, অর্থাৎ টোল প্লাজা বসবে এবং দিনের পর দিন গাড়ি যাতায়াতের ক্ষেত্রে কর বসবে, আরও বাড়বে, এটা চলতে থাকবে মরার উপর খাড়ার ঘা। এরপরে আসুন দ্বিতীয়তই হচ্ছে ট্রেন, রেল সড়ক, রেল ব্যবস্থা, রেল পরিষেবা। আমরা এখন যা দেখতে পাচ্ছি, এই সরকার যে ব্যবস্থা নিয়েছে তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যেমন সমস্ত রেল ব্যবস্থাটা প্রাইভেটের হাতে ছিল, ধীরে ধীরে সরকার রেল পরিষেবাটাকে প্রাইভেটের হাতে দিয়ে দিচ্ছে। অর্থাৎ সরকারি পরিষেবাগুলো আর কিছু থাকবে না, না বিমানবন্দর, না বন্দর, না রেল ইত্যাদি। অথচ আপনারা জানেন যে ইংল্যান্ডে এতকাল প্রাইভেটের হাতে ছিল রেল, সেখানে রেল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আজকে ইংল্যান্ডের সরকার নতুন করে রেলকে অধিগ্রহণ করার কথা ভাবছে এবং খুব শিগগিরই সেই ব্যাপারে পার্লামেন্টেও একটা বিল আনতে চলেছে। ঠিক সেই সময় আমরা ভারতবর্ষে রেল ব্যবস্থাটাকে প্রাইভেটের হাতে দিয়ে দিচ্ছি। আপনারা শুনলেন যে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় এই বিষয় সম্পর্কে তার কি মতামত। এবার শুনবো আপনাদের মতামত। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন ললিত বন্দ্যোপাধ্যায়। ললিত বাবু, স্বাগত আপনাকে আপনার কথা অনুষ্ঠানে। শুনবো আপনার কথা, বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার পর যে কয়েক প্রজন্ম চলেছে তারা কিন্তু একটি জিনিসে তারা স্থির লক্ষ্যটা, সেটা হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সামাজিক সাম্য নির্মাণে বিশ্বাসী ছিল। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর এটা একটা রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যে একটা মূল জায়গা থেকে সরে এসছে, এটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু মিশ্র অর্থনীতিতে বিশ্বাস। মোদী এবং মোদীর অর্থমন্ত্রী সীতারামন, তাদের লক্ষ্য স্থির, তাদের একটি উদ্দেশ্য যে সমস্ত রাষ্ট্রীয় যে সংস্থা বিএসএনএল, এমটিএনএল, রেল, এয়ারপোর্ট, আমি ডিটেলস বলছি না, ইন্স্যুরেন্স সমগুলোকে রাষ্ট্রীয়করণের সংস্থাগুলোকে বিক্রি করে দাও এবং কিছু কিছু লিজ দাও, আইটিডিসি হোটেল লিজ দাও, কিছু স্পোর্টস স্টেডিয়াম। আচ্ছা, প্রথমত ইনি কোনো লোকসভার যারা এমপি রয়েছেন বিরোধী পক্ষ, উনি কোনো বাক্যালাপ করার প্রয়োজন বোধ করে না। উনি কোনো গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে নেই। আজ পর্যন্ত উনি কোনো 2014 যে এসছেন, উনি একটাও সাংবাদিক সম্মেলন করেনি। এবং আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি, রেডি রেফারেন্স, করুণ থাপার জার্নালিস্ট একটা উনি ইন্টারভিউ নিয়েছিলেন, তাদের উনি পালিয়ে চলে গেছেন আপডেট সমাপ্তি করে। উনি গুজরাটের দাঙ্গা নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, উনি প্রশ্ন জর্জরিত হয়ে উনি উঠে চলে গেলেন। মোদী যেখানে জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো গুরুত্ব দিচ্ছেন না, লোকসভাকে কে মনে করছেন, সমস্ত জিনিসের দেখুন মানুষের কি অবস্থা, যেভাবে খাদ্যপণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, স্বস্তি উদাও, লাগাম ছাড়া চলছে তেলের দাম, যাতায়াতের খরচ বেড়ে যাচ্ছে, মানুষ দিশাহারা, মধ্যবিত্ত হারিয়ে গেছে, কোভিড-19 চূড়ান্ত ব্যর্থ, ভ্যাকসিনের কোনো নীতি স্বেচ্ছাচারী অযৌক্তিক। এবং আপনাকে রিপোর্ট দিচ্ছে, সিএমআই একটা রিপোর্ট দিয়েছে রিসেন্টলি, সেটা এপ্রিল-মে মাসে 2,27,00,000 লোক বেকার হয়েছে। এবং আর একটা মারাত্মক জিনিস, 55% লোক বলেছে আমাদের মাইনে কমে গেছে, আর 3% লোক 100 জন বলেছে আমাদের মাইনে বেড়েছে। যদি উল্টো চিত্রটা হতো ভারতবর্ষের পক্ষে সেটা ভালো হতো। কারণ বেসরকারি যেটা করছেন উনি আশ্চর্য, পণ্ডিত নেহরু যে ইন্স্যুরেন্স রাষ্ট্রীয়করণ করে তার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কর্মসংস্থান বাড়ানো, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন এবং শিল্পায়নের লক্ষ্যের দিকে উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটাকে নস্যাৎ করে দিয়ে উনি সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে, স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে উনি চাপিয়ে দিচ্ছেন। আর সবচেয়ে যে আমাদের যে প্রজন্ম, ভারতবর্ষের যে 130 কোটি নাগরিকের কি চাহিদা, সেইটাই উনি স্থির করতে পারেননি। আগে তো আইডেন্টিফাই করবেন এবং জনকল্যাণমুখী কোনো কাজ উনি আজও করেননি, ভবিষ্যতে করবে বলে আমি মনে করি না। কারণ এই সরকার পুরোপুরি স্বৈরতান্ত্রিক, উগ্র জাতীয়তাবাদী, সংবিধান বিরোধী শক্তি। অনেক ধন্যবাদ ললিত বাবু টেলিফোন করার জন্য। সঙ্গে থাকবেন। পরের কলার ত্রিপুরা থেকে সুদীপ সাহা, বলুন। নমস্কার। ধন্যবাদ। আজকে আমি বলতে চাই ত্রিপুরা থেকে কি ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে 75 বছর হয়েছে, কিন্তু দুঃখের বিষয় 75 বছর স্বাধীনতা হলেও
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে মানে স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লাতে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করেছিলেন কি মাতঙ্গিনী হাজরা নাকি আসামি। তাই এই থেকে বোঝা যায় কি তিনি কতটা অশিক্ষিত এবং মূর্খ। তাই এরকম শিক্ষিত এবং মূর্খদের যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানো হয়, তাহলে আমাদের ভারতবর্ষ ওই তালিবানরা যেভাবে আফগানিস্তানকে মানে দখল করেছে, সেইভাবে ভারতকে তালিবানরা দখল করবে, সেটা নিশ্চিন্ত থাকুন। আজকে দুঃখের বিষয়, আজকে আমি ত্রিপুরা থেকে বলছি, ত্রিপুরার মানুষ এই বিজেপির কারণে, মোদীর সরকারের কারণে কাঁদছে। মানুষ আজকে হাহাকার করছে, মানুষ খেতে পারছে না, মারা যাচ্ছে। শিক্ষকদের উপর অত্যাচার, ছাত্রদের উপর অত্যাচার, জনতার উপর অত্যাচার, আর কত সইবে মানুষ। এই জন্য কি একজন চাওয়ার আগে ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিল? আজকে আপনারাই বলুন, আজকে বিমান বেছে দিচ্ছে, এয়ারপোর্ট বেছে দিচ্ছে, বিভিন্ন কিছু সরঞ্জাম বেছে দিচ্ছে, তারপরেও তিনি বলছেন ভারতবর্ষকে নাকি ডিজিটাল ইন্ডিয়া বানাবে, ভারতবর্ষকে নাকি পৃথিবীর মধ্যে সেরা ভারত বানাবে। এটা কিসের ভাই, কিসের রাজ্য? এই যে দ্বিতীয় ঢেউ আসবে, দ্বিতীয় ঢেউয়ে নরেন্দ্র মোদী কি করতে পেরেছে? ব্যর্থ সরকার। উনি শুধু ডায়লগ মারছে। আজকে আপনি বলুন না, উনি যদি ভালো কাজ করে থাকতেন তাহলে কেন এত বছরের মধ্যে তিনি একবার সাংবাদিক সম্মেলন করলেন না? আজকে রাজ্যের এবং ভারতবর্ষের মানুষ বলছে, আমি ত্রিপুরার মানুষ হয়ে বলছি কি কিসের জন্য উনি এত ভয়, ওনার এত ভয় কিসের? আজকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু, উনি তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছেন, উনি বিরোধীদের ভয় পাচ্ছেন। আমি এটাও বলে রাখি কি বিরোধীদের বলে রাখি, ভারতবর্ষের বিজেপি বিরোধীদের বলে রাখি কি যখন কাজ আসে তখন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ওই বিজেপির বিরুদ্ধে কথা বলে, আর যখন ইলেকশন আসছে তখন সকল বিরোধীরা ওই ইলেকশনে বুথ জেতার সময় আসে। কেন ভাই, কেজরিওয়াল কোথায় যায়? তখন বিভিন্ন বিরোধী দলরা কোথায় যায়? আজকে কেজরিওয়ালের দরকার, আজ অরবিন্দ কেজরিওয়ালের দরকার বিজেপির বিরুদ্ধে পথে নামার, কিন্তু বুঝতে পারা গেছে। অনেক ধন্যবাদ সুদীপ বাবু টেলিফোন করার জন্য। আপনি ফোন করেছেন, আমাদের সঙ্গে থাকবেন অতি অবশ্যই এবং অনুষ্ঠান একেবারে শেষ পর্যন্ত শুনবেন। আপনার কথায় সময় হয়ে গেছে আরও একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, এবং অতি অবশ্যই যে ক্রলে টেলিফোন নাম্বার যাচ্ছে তার মধ্যে যে কোনো একটিতে ফোন করুন এবং জানান আপনার মত। ফিরছি বিরতির পর। এই মুহূর্তে আমরা কথা বলবো সুকুমার পান্ডার সঙ্গে। বলুন সুকুমার বাবু, স্বাগত আপনাকে আপনার কথা অনুষ্ঠানে। নমস্কার দিদি, নমস্কার। নমস্কার, বলুন। আর দেশ বিক্রি তো আগেই হয়ে গেছে। যে মানে মনিটাইজেশন যেটা বলছে, পাইপলাইন যেটা আলোচনা কি একবারও সরকারের মধ্যে বিরোধীর সাথে হয়েছে? সৎ ভাই বড় ভাই একসাথে কাজ করলে আলোচনা করতে হয় তো। আর বিক্রি করতে কি বাকি রাখছে? শেষ পর্যন্ত রেল, টয় ট্রেন, তারপরে রাস্তা, সমস্তগুলো বিক্রি করে নিচ্ছে। আমি যদি সরকারের থেকে সংসার চালিয়ে আমি কি উন্নতি না করতে পারলাম, জমি জমা বিষয় সম্পত্তি যদি বিক্রি করে দিলাম, তাহলে আমার সংসারটা কি চলবে? এই যে সংসার চালাতে গেলে আমাকে আমার ক্যাপাসিটি দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে চলতে হবে। নির্মলা সীতারামন কে? ও তো হাতের পুতুল। All in all, praised of the world of carry of the Narendra Modi of Amit Shah. এরা কেন এই কথাই নাচছে আর এই দেশটা সর্বনাশ করছে? আজকে যেভাবে চারিদিক যেভাবে যে সমস্ত ভারতীয় গৌরব ৫০ বছরে যে সমস্ত সম্পত্তিগুলো বেসরকারি হাতে দিচ্ছে, সরকার তাহলে থাকার দরকার নেই। সরকারকে ওরা বেসরকারি হাতে দিয়ে দিক, তাতে মানুষ অন্তত বাঁচবে। যেমন তালিবান সরকার ছিল, আফগান সরকার ছিল, তালিবান তারা দখল করছে, সমস্ত কিছু নিচ্ছে। তা মোদী সাহেব যে আপনি যদি পারেন ৩১০ সিট নিয়েছেন, ৫০০ মানে ৯৪ সিট, তার মধ্যে তো বিরোধী আছে, তাদের সাথে আলোচনা করে বলুন আমি বাবা পাচ্ছি না, তোমরা আছো ২০০-৩০০ জন আর কিছু আমরা যোগ দিয়ে তুমি সরকারটা তোমরা চালাও। বুঝতে পারা গেছে। অনেক অনেক ধন্যবাদ সুকুমার বাবু টেলিফোন করার জন্য। পরের কলার রয়েছেন সুপ্রভাত মণ্ডল। বলুন সুপ্রভাত। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিলগ্নীকরণ এবং ২৫ থেকে ৩০ বছরের জন্য লিজ দেওয়া,
আমি তো বলবো করোনা যোদ্ধারা ডাক্তার সাহেবরা বলেছেন যে একাধিকবার একাধিক দিন বলেছেন যে 1920 সালে এরকম একটা ঘটনা মহামারী ঘটেছিল। আজ তার পুনরাবৃত্তি ঘটলো 2021 সালে। তো দেখুন এই গোটা রাষ্ট্রটা একটা কিন্তু সংসার, সেখানে সংসারের এই যে টিকাকরণ বলুন, অক্সিজেন বলুন, সেগুলো তৈরি করার জন্য প্রচুর পরিমাণে অর্থের দরকার হয়। সেই অর্থগুলো তো জোগাড় করতে হবে। একটা সাধারণ সংসার চালাতে গেলে আপনি বলুন আর আমি বলুন আর সাধারণ বলুন আর যে কোনো বলুন না কেন, সেক্ষেত্রে সেই অর্থটা সংগ্রহ করতে হয় কোনো কিছুর বিনিময়ে। তাই সেক্ষেত্রে এটা আমি তো বলবো আমার তরফ থেকে হয়তো প্রয়োজন ছিল, সেইটাকে তো হয়তো বিলগ্নীকরণের চেষ্টা করছেন। এ বিষয়ে দোষারোপ করা বা উস্কানিমূলক কোনো কিছু বলা আমি তো বলবো এটা যথার্থ নয়। তবে হ্যাঁ, এর আগে যে বিদ্যুৎ আমাদের বিলগ্নীকরণ করা হয়েছে সেটা কি করে সম্ভব হলো? তাহলে সেগুলো যদি হয়ে থাকে তাহলে এটাই বা হবে না কেন? এখানে বাধাটা কোথায়? তাই এই দিক থেকে বিচার করে বলবো প্রয়োজনের তাগিদে যে কোনো বিষয়ে বিলগ্নীকরণ করতে পারে। তবে হ্যাঁ, আমরা যেমন অনেক সময় গ্রাম বাংলার লোকেরা শহরের লোকেরা বাড়ির টেন্ডার দিই, তারপরে লিজে দিই, হেনা তেনা, এটা তো সেই একই জিনিস। সেক্ষেত্রে সমস্যার তো কিছু নেই। আমি তো বলবো এই বিষয়ে সরকারের যেটা সিদ্ধান্ত, আশা করি সেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, তেনারা সিদ্ধান্ত নেবেন। আমাদেরকে হয়তো মনে হচ্ছে জানো কোন একটা দলমতে, অর্থাৎ সরকারের এই যে লিজ দেওয়ার প্রক্রিয়া এবং যেটা লিজের নামে যেটাকে আমরা বলছি বিলগ্নীকরণ বা বেসরকারীকরণ, এই বিষয়টাকে আপনি সমর্থন করছেন। একদম সমর্থনটা প্রয়োজনের তাগিদে করছি কিন্তু। একদমই। অনেক ধন্যবাদ সুপ্রভাত কথা বলার জন্য। আমাদের সময় হয়ে গেছে আরও একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এবং অতি অবশ্যই যেতে যেতে আপনাদের আরও একবার মনে করিয়ে দিয়ে যাব যে আমাদের টেলিফোন নাম্বার ক্রলে পাবেন। আপনার মতামত জানার অপেক্ষায় রয়েছি, তাই দেরি করবেন না, ফোন করুন, জানান আপনার মত এই বিষয় সম্পর্কে। দেখা হচ্ছে বিরতির পরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন স্বপন ঘোষ চৌধুরী। আপনাকে স্বাগত জানাই। নমস্কার, বলুন আপনার কথা। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাকেও শুভ সন্ধ্যা, বলুন। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে যে হেডিং আছে আপনাদের, যে বিষয়টা হচ্ছে দেশের সব সম্পত্তি উনি বিক্রি করে দিচ্ছেন। খুব ভালো কথা, উনি বিক্রি করেন, তাতে কি আম জনতা নাগরিকদের কি সুবিধা হবে? প্রথমত এই প্রাইভেটাইজেশন করছেন যে দেশের অর্থনৈতিক অবস্থা শুয়ে পড়েছে, তার জন্য অর্থ বাড়ানোর জন্য। তাতে কি জনগণের সুবিধা হবে? জনগণের তো সেই ভাড়া বাড়বে। যারা প্রাইভেট নেবে তারা কি বিনা পয়সায় নিচ্ছে? তারা তো পয়সা দিয়ে মানুষের উপরে চাপাবে। তাহলে এই আম জনতার উনি আচ্ছে দিন আনছেন, কি করে আনবেন? এক নম্বর। দু নম্বর, ওনাকে যে বলা হয় যে প্রধানমন্ত্রী, আমার তো মনে হয় না উনি প্রধানমন্ত্রী না, প্রধান বোকা ব্যক্তি। কারণ হচ্ছে এরপরে হয়তো উনি করবেন যে সেন্ট্রাল ভিস্তা, তারপরে হচ্ছে কুতুব মিনার, তারপরে বিভিন্ন ভারতীয় যে সৌধগুলো আছে সেগুলোও বিক্রি করে দেবেন। এমনকি সর্দার বল্লভভাই প্যাটেল যেটা তৈরি করেছেন ওটাও, সেন্ট্রাল ভিস্তাটাও তৈরি করছেন, সেটাও তো বিক্রি করে দেবেন। দেওয়ার পরে যা থাকবে তারপর। এবার আমি আরেকটা বলি, যারা এর পক্ষে সমর্থন করেন, আমি বলবো প্রধানমন্ত্রীকে যে দেশের ওনার যে 303 জন বিজেপি নেতা, তাদের বাড়িগুলো উনি বিক্রি করে দিই, তাদের বাড়িগুলো লিজ দিয়ে দিই, তাদের কিছু সম্পত্তি আসবে, কিছু অর্থ আসবে, তাদের সাধারণ নাগরিকের চাপ পড়বে না। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করি। অনেক ধন্যবাদ স্বপন বাবু। চন্দন ব্যানার্জি আমাদের পরের কলার, বলুন চন্দন। দিদিমণি নমস্কার। 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 দেখুন, আমার মনে হয় আমাদের কাছে এইবার আরো স্বচ্ছ হয়েছে ব্যাপারগুলো, যে দেশটা এখন কোন দিকে চলে যাচ্ছে। বিশেষত এটা বোঝা যাচ্ছে যে ম্যান পাওয়ার প্ল্যানিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলে যে দুটো সাবজেক্ট আছে কোনো সংস্থা চালানোর জন্য, সেই দুটো ব্যাপারে কিন্তু ঠিক প্রপার লোক নেই। অথচ সরকারি ব্যাপারগুলোতে কিন্তু ওই শ্বেত হস্তির মতন ওই কিছু কর্তা ভোজা লোক দিয়ে বসিয়ে রাখা হয়েছে, যারা হ্যাঁ কে হ্যাঁ না কে না বলে দেশ চলছে, যার ফলে এইদিকে চলে যাচ্ছে আমরা বেসরকারির দিকে। এর দুটো দিক আছে দিদি। প্রথম কথা হচ্ছে সরকারি ব্যাপারটা কিন্তু সবসময় লাভজনক ভাবে চিন্তা করলে হবে না। একটা পোস্ট কার্ড কিংবা একটা ইনলাইন ছাপটাও তো অনেক বেশি খরচা হয়, কিন্তু পরিষেবা বলে একটা জিনিস আছে, সেই পরিষেবাটা কিন্তু সরকারকেই দিতে হবে। হ্যাঁ, সেখানে লাভ দেখলে চলবে না। আচ্ছা, আর দু নম্বর কথা কি জানেন তো, আমরা এখানে দেখলাম
যে 400টি ট্রেন এবং 150 স্টেশনকে লিজে দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, লিজে দিলাম, এবার লিজ থেকে যখন কোনো কারণে এরা ফ্লাউট করবে, যখন গভর্নমেন্ট ওদেরকে আবার টেক ওভার করতে যাবে, দেখবেন এই বিশাল শিল্পপতিরা এরা কিন্তু প্রচুর পয়সাওয়ালা, এরা সরাসরি লিটিএসের মাধ্যমে ফাইল করে দেবে এবং সুপ্রিম কোর্টে কেসটাকে ঝুলিয়ে রেখে টোটাল ব্যাপারটাকে একদম রাষ্ট্রের সাফারার হবো কিন্তু আমাদের সাধারণ পাবলিক। অতএব যা চলছে তাতে কিন্তু খুব আতঙ্কেরই কারণ বলে মনে হয়। একদমই নমস্কার। আপনার মতন আরো অনেকেই আতঙ্কিত হয়ে রয়েছেন এবং সেই কারণে তারা টেলিফোন করছেন আমাদের এই অনুষ্ঠানে, তাদের মতামত জানাচ্ছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে বাবলু শেখ, বলুন। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকবেন। টেলিফোন লাইনে দুজন দর্শক বন্ধু ইতিমধ্যেই অপেক্ষা করছেন। প্রথম জন সমর চক্রবর্তী। সমর বাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম, বলছি নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার এই যে আজকে যে বিষয় নিয়ে কথা বলছি আপনার মত জানতে চাইবো। হ্যাঁ, আমি আপনার অনুমতি নিয়ে একটা সেন্টেন্স খালি বলবো। গতকালের রেফারেন্স টেনে মিস্টার রামেশ্বর বাবু কালকে একটা চ্যালেঞ্জ করেছিল রাষ্ট্রকে। উনি বলেছিলেন লাল সমর বাবু, গতকালের বিষয় নিয়ে আমরা প্রত্যেকদিন নতুন কোনো বিষয়, নতুন কোনো ইস্যু নিয়ে কথা বলি, তো সেন্টেন্সটা বলার দরকার আছে। এই সেন্টেন্সটা বলে আমি সাবজেক্টে যাব। উনি এত বড় কিছু হয়ে যায়নি, গেরুয়া পতাকা তুলবে লাল কেল্লাতে। আপনারই ওখানে বলা উচিত ছিল, আপনার বলা উচিত ছিল আমার জীবদ্দশায় পারবেন না। আমি যেমন বলছি আমার জীবদ্দশায় কেউ যদি চেষ্টা করে তিরঙ্গা পতাকা ছড়িয়ে অন্য কোনো পলিটিক্যাল পতাকা তুলতে, সেদিন আজকের প্রসঙ্গে আসুন। আজকের প্রসঙ্গে দুটো লাইন বলার আছে। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এতে নতুন কিচ্ছু নেই। হ্যাঁ, জো জিতা ও সিকান্দার। ওদিকে কেন্দ্র রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে। লজ্জা ঘৃণার সঙ্গে বলছি, পশ্চিমবঙ্গে আজকে 5টা মেয়ে বিষ খেতে বাধ্য হয়েছে। এই লজ্জা কাকে দেখবেন? ওই বাট্ট বসুর বিরুদ্ধে কেন 307 লাগবে না? খুনের চেষ্টা কেন হবে না? তারা বহুদিন ধরে বলছে আমাদের কথা শোনো। আমার ট্যাক্সের পয়সায় মন্ত্রী বা গাড়ি চড়ে বেড়াচ্ছে, সে খালি বলছে আমার কথা শোনো। 226 সংবিধানের 226 ধারা লঙ্ঘন করেছে। এটা পারে না। 5 জন মহিলা আমারই বোন, আমারই এটা হয় না। আপনি খালি মোদির দোষ দেবো না, এখানে যিনি আছে তারাও না। যে জিতা ও সিকান্দার, ও তার মনমানি করবে। এইবার আপনারা ভাবুন, যারা বিজেপি সমর্থক তারা বিজেপির পক্ষে বলবে, যারা তৃণমূলের সমর্থক তারা বিজেপিকে গাল দেবে। সমর বাবু, আপনি আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, যে লিজ এই শব্দটা ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এবং লিজের নামে এই যে বিলগ্নীকরণ বা এই যে বেসরকারীকরণ, এটাকে আপনি সমর্থন করছেন। কোনো সময় সমর্থন করি না, কোনো সময় সমর্থন করি না। কোন সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। আপনিও পারবেন না, যেমন আমিও পারবো না। হ্যাঁ, কিন্তু দুটো সরকারই সমান। এই সরকার করছে কি, এই তো আপনাদের চোখের সামনে আছে। 5 জন বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। পরের কলার শেখ সাদ্দাম হোসেন, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে ম্যাডাম আজকে যে বলা হচ্ছে যে দেশ বিক্রি, এই বিক্রি, সেই বিক্রি, এইগুলো সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সম্পূর্ণটাই। কারণ আপনাকে আমি আজকে বলি যে আজকে আমি একটা সরকারি ব্যাংকে যাব, আমার একটা বই আপগ্রেড করতে বা আমার একটা কোনো মানে বইয়ের কাজ করতে, সেইখানে কোনো রকম ভাবে বলা হলো আমাকে যে আজকে এই অফিসার নাই, আজকে লিঙ্ক নাই, আজকে আপনার এই স্যার আসেননি। কিন্তু আপনি কোনো প্রাইভেট ব্যাংকে যান, সঙ্গে সঙ্গে আপনার কাজ আপনার বাড়িতে এসে সে পাবলিক করে দিয়ে চলে যাচ্ছে, তার ব্যাংকের কর্মী। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আজকে স্টেট বাস, যেগুলো সরকারি বাস চলছে, তাদের নতুন নতুন বাস দিয়ে তাদেরকে দেখা যাচ্ছে যে 1000 কোটি টাকা লস দেখাচ্ছে, ওনারা দেখাচ্ছেন। কিন্তু আজকে প্রাইভেট গাড়ি চালিয়ে পাবলিক ভাঙা বাস নিয়ে দেখাচ্ছে সে লাভ করছে। অর্থাৎ এই যে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি যা বেসরকারি হাতে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি সমর্থন করছেন। ইয়েস, ওনাদেরকে যাতে করে একটু করে না যদি ছাড়া হয়, কোন রকম ভাবে মানুষ আজকে সরকারি চাকরি একটা পেয়ে গেলে সে উনি ভাবছেন, যিনি পেলেন উনি ভাবছেন কি আমি একটা হাতে চাঁদ পেয়ে গেলাম, ঠিক আছে। আজকে কোন রকম ভাবে কোনো কাজ করছে না। বুঝতে পেরে গেছি, আপনার মত একেবারে স্পষ্ট, পরিষ্কার আমাদের কাছে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য।
আপনাদের জানিয়ে রাখবো যে সরকার যখন $5 ট্রিলিয়ন অর্থনীতির পথে হাঁটার কথা ঘোষণা করেছিল তখনই বুঝিয়ে দিয়েছিল বিলগ্নীকরণই তাদের মূল লক্ষ্য। আর এবছরের 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তিনি বুঝিয়ে দিয়েছিলেন ব্যবসা করার কাজ শিল্পপতিদের, তাই সেই লক্ষ্যেই এগোবে সরকার। শুনুন সেদিন ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तो है कि वो देश के एंटरप्राइज को, बिजनेस को पूरा समर्थन दे, लेकिन सरकार खुद एंटरप्राइज चलाए, उसकी मालिक बनी रहे। आज के युग में न ये आवश्यक है न ये संभव रहा है। इसलिए मैं कहता हूं, गवर्नमेंट हैज नो बिजनेस टू बी इन बिजनेस। सरकार का फोकस लोगों के वेलफेयर और विकास से जुड़ी परियोजनाओं पर ही रहना चाहिए। এই পরিস্থিতি একটা সময় সরকারকে বাধ্য করেছিল রাষ্ট্রায়ত্তকরণের পথে হাঁটতে। একের পর এক বেসরকারি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর যখন মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন লক্ষ লক্ষ গ্রাহক, ঠিক তখন এই সরকারিকরণই মানুষকে ভরসা জুগিয়েছিল। এখনো ট্রেনে চেপে যখন এক শহর থেকে অন্য শহরে শ্রমিক মানুষ পাড়ি দেয়, তখন টিকিটের নির্দিষ্ট ভাড়াই সেই পথ পাড়ি দিতে সাহায্য করে। কিন্তু খুব শীঘ্রই সেই অবস্থা বদলাতে চলেছে। মোদী সরকারের আমলে এরই মধ্যে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এরপর একের পর এক এই লিজের পথে হাঁটা আগামীর ভারতকে ঠিক কোন পথে নিয়ে যাবে, এই নিয়েই শুনবো আপনাদের কথা। তবে আরও একটা বিরতির পর। এই মুহূর্তে আরও দুজন কলার টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। প্রথমজন শেখ বাবলু, স্বাগত আপনাকে। নমস্কার, বলুন। নমস্কার দিদি, হ্যাঁ আমি উলুবেড়িয়া 2 নম্বর থেকে শেখ বাবলু বলছি। বলুন বলুন, শুনছি আমরা। হ্যাঁ, যেটা বলছি আজকে সাবজেক্ট আছে দেশ বিক্রি চক্রান্ত, এটাই তো? আপনি কি অনুষ্ঠানটা দেখছেন না, মানে আপনি টেলিভিশন সেটের সামনে নেই? হ্যাঁ আমি টেলিভিশনের সামনে আছি, এইটাই হচ্ছে মোটামুটি মূল বিষয়। ঠিক আছে, এবারে কথা হচ্ছে আমার মতামত। আজকে যে আপনারা প্রোগ্রামটা করছেন ধন্যবাদ। এইটা বলতে গেলে আপনার কাছে যদি 100টা কল যায় তার মধ্যে হয়তো দেখবেন 2টো কল বলবে যে না চক্রান্ত নয়, এটা চক্রান্ত নয়। হ্যাঁ চক্রান্ত এটাই বলবে, কিন্তু 98টা মানুষ বলবে যে এটা চক্রান্ত একদম 1 নম্বরে। তার প্রমাণ হচ্ছে আজকে এই যে ব্যাংক, বিভিন্ন রেল বা বিভিন্ন যে সরকারি সংস্থাগুলোকে নিলামেতে বীজ বা সব দিয়ে দিচ্ছে, এইগুলো আগামী দিন সে যে একটা কথাই আছে না, বাঙালির দাঁত থাকতে দাঁতে মর্ম বুঝি, আমি বাঙালি হিসেবে এই কথাটা বলছি, সেই জিনিসটা ঘটবে। নমস্কার দিদি। হ্যাঁ ধন্যবাদ আপনাকেও। তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় আমাদের পরের কলার, বলুন তারাশঙ্কর বাবু। তারাশঙ্কর বাবু বলুন, আপনার কথা শুনবো। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমি বলছি যে এই যে আজকে ব্যাংক বলুন, রেল বলুন, এই যে আমাদের জাতীয় যে সম্পত্তিগুলো আছে সেগুলো আজকে সরকার বেসরকারি হাতে তুলে দিচ্ছে, এটা বাধ্য হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আজকে যে জায়গায় সরকারি স্কেলগুলো গেছে সেইখানে কিন্তু যে কোনো একজন লোককে যে পারিশ্রমিক দেওয়া হয় সে কিন্তু সেই পারিশ্রমিকের বেশি কাজ করে না। আমরা কোনো যদি বেসরকারি সংস্থায় দেখি তখন দেখবো যে একজন মালিক একজন শ্রমিককে সেই পয়সাটুকুই দেয়, যে পয়সাটুকু দেওয়ার পরেও তার লাভজনক ব্যাপারটা থাকে, তবে সে তার ওই ব্যবসাটা বড় করতে পারে। ঠিক একইভাবে আমাদের দেশ যদি সেই লাভজনক পেতে না থাকে তাহলে দেশের উন্নতিটা কি থেকে হবে? এখন সবই যদি সরকারি পয়সা তাদের মায়না দিতে চলে যায়, সেই হিসেবেই আমি বলবো যে অন্তত স্কেলের ব্যাপারটাকে ঠিক করা উচিত। তারা বেসরকারি হাতে দিলেও হয়তো মানুষের কাজটা যাতে না যায় সেই দিকটা লক্ষ্য রাখা দরকার, কিন্তু একটা মানুষকে যেটুকু না হলে তার চলবে না সেইটুকু দেশেই কিন্তু দেয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ তারাশঙ্কর বাবু আপনার মতে এই যে
বিলগ্নীকরণ হচ্ছে, এর ফলে যারা নেবেন তারা যে সমস্ত যাদের এই ক্ষেত্রে নিয়োগ করবেন তাদের যে বেতন, সেই বেতন কাঠামোর উপরে ভিত্তি করে আপনি বলছেন যে এই যে বিলগ্নীকরণ, এটা আপনি সমর্থন করছেন। হ্যাঁ, এটা একদম একদম ধন্যবাদ আপনাকে, আমি এইটুকুই বলতে চাই। বুঝতে পারা গেছে। প্রফেসর ডি মুখোপাধ্যায় মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে, বলুন। হ্যাঁ পারমিতা, গুড ইভিনিং। আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। বলুন বলুন। দেখুন, অর্থনীতির মূল বিষয়টা হলো জেনারেশন অফ এনার্জি অ্যান্ড পাওয়ার, এবং সেটা হচ্ছে ইন টার্মস অফ মানি। এবং তাহলে আপনি যদি দেখেন, ভারতবর্ষকে তো চালিয়ে নিয়ে যেতে হবে, পাথরের মতো জগদ্দল পাথরের মতন তো বসে থাকলে চলবে না, তার জন্য অর্থের দরকার। সেই অর্থের কিন্তু ভীষণভাবে ঘাটতি দেখা দিয়েছে। ব্যবসা বাণিজ্য তলানিতে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, ট্যাক্স ইনকাম নেই, জিএসটি নেই। আপনি মানি, যেহেতু ব্যবসা হচ্ছে না, মানি রোল ব্যাক হচ্ছে না, এক্সপোর্ট বিজনেস নেই, এবং যেহেতু ব্যবসা বাণিজ্য বন্ধ বলে ব্যাংকের লোন নেই, তার থেকে সরকারের কোনো রোজগার হচ্ছে না। তখন তো বিকল্প একটা পদ্ধতি খুঁজতে হবে, যার থেকে কিছু অর্থ জোগাড় করে দেশকে চালিয়ে নিয়ে যেতে হবে। তারই ফলশ্রুতি হচ্ছে এই 25-30 বছরের জন্য লিজে দিয়ে দেওয়া। এখান থেকে যে রোজগারটা হবে সেটা দিয়ে আমাদের ভারতবর্ষকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও চলিয়ে নিয়ে যাওয়া যাবে, এবং সেই পদ্ধতিটাই কিন্তু হচ্ছে। ভালো হবে কি খারাপ হবে পরের কথা। দেখুন, অর্থনীতিতে একটা হচ্ছে পারফর্মিং অ্যাসেট, একটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। যে নন পারফর্মিং অ্যাসেটগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেটাকে যদি আমরা পারফরমেন্সের জোনে নিয়ে যেতে পারি, বা সেটা ভাঙিয়ে যদি কিছু করতে, আমার কাছে যদি অ্যাসেট থাকে নন পারফর্মিং অ্যাসেট, তার থেকে তো আমার কিছু রোজগার হচ্ছে না, সেটাকে যদি কিছু ভাঙিয়ে আমি রোজগার করতে পারি, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সেই পদ্ধতিটাই কিন্তু অর্থাৎ আপনার মনে হচ্ছে যে 70 বছর ধরে তিলে তিলে যে সমস্ত সম্পত্তিগুলি তৈরি হয়েছে, সেই সম্পত্তিগুলি যে বিলগ্নীকরণের পথে যাচ্ছে, এটা এক্ষেত্রে সমর্থনযোগ্য। কিছু করার নেই। এখন দেখুন, যেটা দেখা যাচ্ছে যে কিছু লিজের কথা বলা হচ্ছে, এই লিজটাও কিন্তু পরবর্তীকালে সেই লিজটা আবার রিনিউ করা যাবে, এরকম ভাবে রিনিউ করা যাবে। আমাকে তো নন পারফর্মিং অ্যাসেট আমি যদি দিই, সেখান থেকে রোজগার হলে দেশটাকে তো বাঁচিয়ে রাখতে পারবো, সেটা অক্সিজেন হবে। এবারে আপনি বেসরকারিকরণ যেগুলো বলছেন, টেলিকম, বিএসএনএল ইত্যাদি, সেগুলো যদি ঘাড়ের বোঝাটা নামিয়ে দিয়ে যদি অর্থ আসে, তাহলে তো দেশের ভান্ডারে কিছু হলো। এবারে আপনি অর্থনীতির অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন, এটাকে বিক্রি করে যার হাতে যাবে, সে যদি দুর্দান্ত পারফরমেন্স করতে পারে, ফুলে ফলে ভরিয়ে দেয়, তাহলে ভারতবর্ষিত তো হবে। বিএসএনএল বলুন বা এমটিএমএল বলুন বা যে কোনো রাষ্ট্রীয় সংস্থা, সেটাই বা খারাপ কোথায়? দৃষ্টিভঙ্গিটা খুব খারাপ তা নয়, আমাদের হাত থেকে হয়তো কিছু বেরিয়ে যাচ্ছে। প্রফেসর মুখোপাধ্যায়, একটা বিষয় যেটা আপনি বললেন যে এনপি এর কথা আপনি যেহেতু তুললেন, তাই আপনাকে বলি যে এই যে সড়ক বলুন, রেল বলুন, এগুলো কি আপনার মনে হচ্ছে এগুলো এনপি এর মধ্যে পড়ে? কি হতে পারে? আপনি তো এনপি এর কথা বললেন, নন পারফর্মিং অ্যাসেটের কথা বলছেন। হ্যাঁ, নন পারফর্মিং অ্যাসেট অনেক জিনিস, যখন যে রেলের কথা আমরা বলছি, যে সড়কের কথা আমরা বলছি, সেগুলি কি এনপি এর মধ্যে পড়ে? হ্যাঁ, পড়তে পারে। কিছু সড়ক আমার বেকার নষ্ট হচ্ছে, আমি যদি সেটাকে কোথাও কিছু লিজে দিয়ে কিছু রোজগার হয়, তাহলে ধরুন আপনার কাছে 10টা মেশিন আছে, তার মধ্যে 7টা চলে আর 3টে পড়ে থাকে, ধুলো পড়ে যাচ্ছে। আপনি যদি সেটাকে কাউকে দিয়ে দেন, সে ব্যবহার করলো, কিছু তো রোজগার হলো। আপনার যখন ধুলো পড়ে যাচ্ছিল তো কিছুই হচ্ছিল না। ইকোনমিক্সের এটাই কিন্তু স্ট্র্যাটেজি, আপনি কারুর ঘাড়ের ওপর দিয়ে কিছু রোজগার করুন। লিজ ফিনান্সিং হলো খুব বড় একটা স্ট্র্যাটেজি, এখান থেকে রোজগার হয়। লিজ ফিনান্সিং, হায়ার পারচেজ, এই দুটো কিন্তু খুব খুব জোরালো একটা অস্ত্র, যেখান থেকে আপনার রোজগার আপনি করতে পারবেন। ইকোনমিক্সের মেন থিওরি কিন্তু এইখান থেকে। বুঝতে পারা গেছে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমাদের সময় হয়ে গেছে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। এই মুহূর্তে রণেশ্বর দাস টেলিফোন লাইনে অপেক্ষা করছেন আমাদের জন্য। স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ দিদি, পারমিতা দি, আপনাকে শুভ সন্ধ্যা জানিয়ে আপনার কলকাতা টিভিকে ধন্যবাদ জানাই, পিসিআর যারা আমাকে লাইনটা থ্রু করেছেন। কারণ হচ্ছে আজকে একটা ভাইটাল আলোচনা হচ্ছে, বিষয়টা খুব সেন্সিটিভ এবং আমাদের একটা সর্বস্তরের মানুষের মধ্যে জানানো দরকার যে কাজটা আপনারা করছেন। এখানে কথা হচ্ছে ডি মুখার্জি যেটা বললেন অর্থনীতির বিষয় নিয়ে। রণেশ্বর বাবু, আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আমাদের এই অনুষ্ঠানে এর আগেও ফোন করেছেন, আপনি সরাসরি যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়ে আপনার কি মত সেটা জানান। সেই বিষয়ে দেশের বিক্রির চক্রান্ত, এটা বিক্রি নয়, পিপি মডেল,
পিপি মডেল, ভালো করে বুঝবেন। এটা হচ্ছে দীর্ঘ 90, 91, 95, 96, 98 সাল থেকেই চলে আসছে। সেই যে ধারা 5%, 20%, 25% করতে করতে এলআইসির থেকে আজকে রেল থেকে আপনি যদি দেখেন যে আমাদের যে উনি যেটা বলছিলেন যে এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, যেটা ব্যবহৃত হচ্ছে না, সেটা এইরকম লাখো লাখো হেক্টর জমি রেলের আছে। সেই জমিটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের তো দেশের যে অর্থনীতি, যেটা পুঁজি, যে পুঁজি দিয়ে আমরা আরো ইনফ্রাস্ট্রাকচার, তা আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারটা আছে, সেটাকে যদি কাজে না লাগানো যায়, সেটা যদি এমপ্লয়মেন্ট জেনারেট না করে, যদি কর্মসংস্থানের এবং বুঝতে পারা গেছে। মানুষের অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। সঙ্গে থাকবেন। পরের কলার নিমাই চন্দ্র বিশ্বাস। বলুন নিমাই বাবু। নমস্কার দিদি ভাই। নমস্কার। আমি নদিয়া জেলার আসননগর থেকে নিমাই চন্দ্র বিশ্বাস বলছি। আগামী 4 বছরের মধ্যে কিছু কিছু সরকারি সম্পত্তি বা জিনিস লিজ দেওয়া হবে এবং বিক্রিও করে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে তার ক্ষমতা জাহির করে। বিরোধীরা হইচই করলে হয়তো কিছুটা জিনিস থামবে, তবে লাভ কিছুই হবে না। এই লিজ দেয়াকে আপনি কি সমর্থন করেন না করেন না? হ্যাঁ, সেটাই কথা বলছি। আমার মনে হয় কিছু কিছু জিনিস বেসরকারি হাতে গেলে ভালোই হবে। কাজ করো, পয়সা ধরো। কারণ এমন এমন সরকারি জিনিস আছে, অফিস আছে, মাসের মধ্যে 5-10 দিন অফিসে যায়, অথচ মাইনে পাওয়ার দিন এসে হাজির ও টাকা তুলে নিয়ে পুনর্মুষিক ভব। এই লকডাউনের মধ্যে এক শ্রেণী চাকরিজীবীরা বাড়িতে বসে 50,000 থেকে 1 লাখ টাকার উপরও মাইনে পাচ্ছে। তারা তো একটা পয়সাও কম নিচ্ছে না। অথচ ব্যবসাদার, দিনমজুর, চাষি, শ্রমিক ও বেকারদের কি অবস্থা? ঘটিবাটি সম্পত্তি বিক্রি করে এমনকি না খেয়েও দিন কাটাতে হচ্ছে। একবারের জন্য তো তারা ভেবে দেখেনি। তাই কাজ অনুযায়ী মাইনে ঠিক হোক ও বেকারদের নিয়োগের ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও নিমাই বাবু টেলিফোন করার জন্য। আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আপনারা জানেন যে লিজের নামে কিন্তু সরকারি সম্পত্তি যা বিলগ্নীকরণ করা হচ্ছে এবং লিজ দেওয়ার কথা বলা হচ্ছে, যে লিজ কিন্তু পরবর্তীকালে রিনিউয়েবল, অর্থাৎ সেটা রিনিউ করা যাবে। সেই বিষয় সম্পর্কে আমরা জানতে চাইছি আপনার কি মত, আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে। পরের কলার টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি মহেন্দ্রবালা বলছি। বলুন বলুন। বলছি যে দেশ বিক্রির চক্রান্ত, এই ব্যাপারে সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন এখন এই যে মানিটাইজেশন বলে একটা প্রোগ্রাম মোদিজি করেছেন, এইটার ভিতর দিয়েই দেশ বিক্রি, অর্থাৎ 6 লক্ষ না 7 লক্ষ কোটি টাকা ওনাকে তুলতে হবে। তার জন্য চাই বিক্রি। যেমন অলরেডি 6টা এয়ারপোর্ট তো আদানিকে দিয়েই দিয়েছে, এবার রাজপথ বিক্রি হবে, ন্যাশনাল হাইওয়ে বিক্রি হবে, অটো মানে টয় ট্রেন বিক্রি হবে, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে শিল্প কারখানা ইত্যাদি এই 70 বছর আগে থেকে তৈরি হয়ে আসছে। মহেন্দ্রনাথ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। আমাদের সময় এখানেই শেষ। আগামীকাল আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আমাদের ঠিক রাত 8টায় আমরা হাজির হয়ে যাব, অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।